পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটি আজকে আমাদের আলোচনার বিষয়। এই কবিতাটা তার ফুল ফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলো সেগুলো 1951 থেকে 1957 সালের মধ্যেই লেখা হয়েছিল। তো সেই ফুল ফুটুক কাব্যগ্রন্থের একটি অন্যতম উল্লেখযোগ্য কবিতা ফুল ফুটুক না ফুটুক, সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়া কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হড়বোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপার অক্ষরে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালোকুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। এই কবিতাটা যে সময় পর্বে লেখা হয়েছে সে সময় পর্বটা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা দুর্ভিক্ষকে কেন্দ্র করে সেই সময় মানুষের জীবনে এক দুঃসময় নেমে এসেছিল। কবি সেই দুঃসময়ে মনে করেছিলেন এই দুঃসময় বেশি দিন স্থায়ী হবেন না। তিনি মানব জীবনের প্রতীক রূপে বসন্তকে কল্পনা করছেন। সেই কারণে এই যে শুরুতেই বলছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়া কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। অতএব পাথরের মধ্যে ফুল ফোটাতে না পারলেও যেন পাথরের বুক চিরে এক কঠিন সংগ্রাম করে বেরিয়ে আসছে কাঠখোট্টা গাছ। সেই শান বাঁধানো ফুটপাতই যেন কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে যে গাছটি প্রকাশ পাচ্ছে সেই গাছই যেন বসন্তকে আহ্বান করছে। অর্থাৎ একদিকে কবি বিরুদ্ধ বাস্তবতাকে উপেক্ষা করছেন, উপেক্ষা করে যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে গেছে, দুর্ভিক্ষ চলে গেছে, এরকম অবস্থাতেও কবি মানুষের জীবনে আবার ফুল ফুটবে, মানুষের জীবন পূর্ণ হয়ে উঠবে সেই আশাকে তিনি রাখছেন। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতায় যে আমরা কবিতাটায় খেয়াল করলে দেখব 9টা স্তবক আর 31টি চরণ, সেখানে এই কবিতার মধ্যে যেন কবিতার প্রথম জীবনে ফুলের প্রতি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের যে ফুল ফোটার বক্তব্যকে তুলে ধরার মধ্যে দিয়ে এক মানব জীবনের যে পূর্ণতা, সেই পূর্ণতাকে একটা প্রতীক হিসাবে নিয়ে এসে বসন্তকে তুলে ধরছেন, যেখানে যুগের এই অবক্ষয়, যুগের এই নৈরাশ্যতা কবিকে যন্ত্রণা দিলেও কবি কোথাও যেন একটা আশার আলো দেখছেন। অর্থাৎ সংগ্রামী মানুষ তার সংগ্রামের মধ্যে দিয়ে একটা প্রতীক ভাবনার মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়ে এই কবিতায় যে গাছটির জন্ম নিয়েছে, যে পাথরের মধ্যে ফুল ফোটাতে না পারলেও পাথরের বুক চিরে সংগ্রাম করে সে যে নিজেকে প্রতিষ্ঠা করছে, গাছটা, যে গাছ ভবিষ্যতে কী করবে, ছায়া দেবে, যে গাছ ভবিষ্যৎ জীবনকে সুন্দর করবে, সেই
সুন্দর জীবনের সুখ সমৃদ্ধিকে যেন কবি প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই কবিতার মধ্যে আমরা পাচ্ছি, ওই কবিতাটা আমি ওই জন্য প্রথমেই পাঠ করে দিলাম, যে যুদ্ধ বিধ্বস্ত যে পরিবেশ, সেই পরিবেশে কাঠখোট্টা শব্দটাকে তিনি ব্যবহার করছেন। সেই গাছটা শান বাঁধানো ফুটপাতে বেরিয়ে আসছে, তার কচি কচি পাতায় যেন বসন্তকে আহ্বান করছে। অর্থাৎ এই মানব জীবনে গাছটা যেন প্রতীক হিসাবে, মানব জীবনের পূর্ণতার প্রতীক হিসাবে কবি গাছটাকে তুলে ধরছেন। কবি বুর্জোয়াদের যে স্বার্থ সিদ্ধির জন্য যে যুদ্ধ হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, সেটা অবগত। তাই তিনিও পরের স্ট্যান্ডাতে ওই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলার পরই বলছেন, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফিরে। অর্থাৎ যে যন্ত্রণাময় পরিস্থিতি মানুষের মধ্যে পেরিয়ে গেছে, সেই যন্ত্রণাময় পরিস্থিতি যেন আর না ফিরে আসে। অর্থাৎ দুর্ভিক্ষ এবং মৃত্যুর যে কালো ছায়া কবি প্রত্যক্ষ করছেন, বা যেটা পেরিয়ে গেছে, সেই দিনগুলো যেন আর মানুষের জীবনে না ফিরে আসে। অর্থাৎ মানুষ সংগ্রামের মধ্যে দিয়ে সেই দিনটাকে পেরিয়ে আসবে, আর অন্যায়, অসাম্য, অসত্যের বিরুদ্ধে মানুষ লড়াই করবে। তাই তিনি ভাবী প্রজন্মকে আহ্বান করছেন সংগ্রাম এবং তাদের যৌথ প্রয়াসের মধ্যে দিয়ে শুভ চেতনার যেন একটা বাতাবরণ তৈরি হবে। তারপরেই কবি লিখছেন যে যুদ্ধ এবং দুর্ভিক্ষের দিন পেরিয়ে গেছে, সেই স্মৃতি যেন তার মাথায় থেকে গেছেন। সেই স্মৃতি থেকে লিখছেন, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হড়বোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। কবি মানুষের অনেক দুঃখ যন্ত্রণার চিত্রকে লক্ষ্য করেছেন। কবি প্রার্থনা করছেন দুর্ভিক্ষের যে দিনগুলো যে চলে গেছে, সেই দিনগুলো যেন কখনো ফিরে না আসে। কবি লক্ষ্য করেছেন মানুষের অনেক কান্না, প্রত্যক্ষ করতে চান এই সময়ে দাঁড়িয়ে মানুষের মুখের হাসিকে। অর্থাৎ শেষ বিকেলে একটা দুটো পয়সার বিনিময়ে যে হড়বলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে চলে যেত, দুর্ভিক্ষের সেই নিষ্ঠুর দিনগুলো যেন তাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে চিরকালের জন্য। অর্থাৎ একটা প্রাণ যেন চলে গেছে, যে যন্ত্রণা সেটা কবি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। কবিতায় প্রার্থনা করছেন এই পুনরাবৃত্তি যেন না ঘটে, এই দিন যেন আর না ফিরে আসে। সেই হড়বোলা ছেলের প্রসঙ্গের সঙ্গে সঙ্গেই কবি আরেকটি প্রসঙ্গকে উত্থাপন করছেন, যে লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব 7-5 ভাবছে। অর্থাৎ হড়বোলার ছেলের প্রসঙ্গ আসতে সময়টা বদল হয়েছে। কাঠখোট্টা একটা গাছ সরে গেছে, একটা কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ের প্রসঙ্গ এসে পড়েছে, যে গাছটার প্রতীক হিসাবে ঠেলে ফেলে দিয়েছে পাঠকের সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটির যে অবচেতনার যে সত্তা, সে সত্তার প্রতীক হচ্ছে এই গাছ। সে দিন বদলাতে চেয়েছে, সে স্বপ্ন দেখেছে। অর্থাৎ এই স্বপ্ন দেখা বা সেই স্বপ্নের অতীতকে সে খুঁজে বেরিয়েছে। ঠিক যেন রেলিংয়ে ভর দিয়ে সেই হড়বোলা ছেলেটার কথা ভাবতে ভাবতে সে মেয়েটার গায়ে যখন এসে একটা প্রজাপতি বসছে, সেই প্রজাপতি বসা যেন তার ব্যর্থ যৌবনকে বা ব্যর্থ যৌবনের প্রজাপতির আগমন আরও বেশি করে যেন বেদনাকে প্রকাশ করছে, এবং যে প্রজাপতি নিয়ে দিন কাটানো আর তার পক্ষে যেন সম্ভব নয়। তারপরেই কবি একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন, অন্য একটা কথা আসছে কি, ওই লিখছে, ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। অর্থাৎ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি যে মেয়েটার দিন বদলের চিন্তাকে শ্লথ করে দিচ্ছে, তার নাটকীয় চূড়ান্ত পরিণতি ঘটছে ওই তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ,
তখনও হাসছে। অর্থাৎ পাঠকের সামনে মেয়েটি আসার পর গাছ তার চরিত্রটা বদলাচ্ছে। মেয়েটির অবচেতন সত্তার যে অনেকগুলি প্রশ্ন জমেছিল, অর্থাৎ ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত দিয়ে যে কবিতার শুরু হয়েছিল, সেখানে যেন মেয়েটির স্বপ্ন ছিল, কিন্তু কবিতার অন্তিমে দেখানো হচ্ছে সেই কচি কচি গাছ তার পাতার সর্বশক্তি দিয়ে হেসেছে, কিন্তু আর এখন হাসছে অন্ধকারে মুখ চাপা দিয়ে। অর্থাৎ একটি মেয়ের জীবনে করুণ ট্র্যাজেডিকে কবি যেন তুলে ধরলেন। অর্থাৎ মেয়েটি তার বিয়ের চিঠিতে স্বপ্ন দেখেছে, বিয়ে হচ্ছে, তার বিয়ের যে চিঠির প্রসঙ্গ এসেছে তাতে স্বপ্ন দেখেছে, অর্থাৎ বিশাল আকাশের মতো যে স্বপ্ন দেখছে। কিন্তু প্রজাপতি প্রসঙ্গটা এনে কবি একটা ব্যর্থ যৌবনের প্রতীককে প্রতিষ্ঠা করলেন। এই প্রজাপতি পদাতিকের প্রজাপতি নয়, এই প্রজাপতি মেয়েটির জীবনের প্রেমের কথাকে মনে করিয়ে দিচ্ছে, যে জীবনকে সে আর ফিরে পাবে না। দুর্ভিক্ষ দিনে, দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় যে হরবলা ছেলেটি সবকে ছেড়ে মারা যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের ছেড়ে, সেই ছেলেটির কথা, ব্যর্থ প্রেমিকের যে প্রসঙ্গ, সেটার কথা যেন কবিতায় উঠে আসছে। যে সুভাষ মুখোপাধ্যায় লিখছেন প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, সেই সুভাষ মুখোপাধ্যায়ের চিন্তায় পরিবর্তন হচ্ছে। মানুষের জীবনে ফুলের যে প্রয়োজনীয়তা, সেটাকে কবি অনুভব করছেন। তার চেয়েও বেশি অনুভব করছেন যুদ্ধোত্তর পৃথিবীকে, যেখানে বসন্তের উন্মাদনা ফুটে উঠছে, আর সেই বসন্তেরই আরেক নাম বিপ্লব। অর্থাৎ কবিতাটাকে আমরা একটা বিপ্লবের কবিতা হিসেবেও দেখতে পারি। এই কয়েকটা প্রাসঙ্গিক কথাই কবিতাটা সম্পর্কে তোমাদের মনে রাখলেই